আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ৫৩৫ আফগান নাগরিকদের আশ্রয় দিচ্ছে জার্মানি। ধ্বংসস্তূপের মধ্যেই শুরু গাজার বিশ্ববিদ্যালয়ের ক্লাস। মধ্যপ্রাচ্যের আকাশে রজবের চাঁদ, জানা গেল রোজার সম্ভাব্য তারিখ। গোপনে ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। সর্বশেষ জানাবো গাজায় দুর্ভিক্ষ নেই, তবে পরিস্থিতি সংকটাপন্ন বললেন জাতিসংঘ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ৫৩৫ আফগান নাগরিকদের আশ্রয় দিচ্ছে জার্মানি। জার্মান সরকার ঘোষণা করেছে যে পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ জন আফগান নাগরিককে বসবাসের অনুমতি দেয়া হবে। আগে এই নাগরিকদের জার্মানিতে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হলেও তারা পাকিস্তানে অনিশ্চয়তার মধ্যে থাকছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট বলেছেন, বার্লিন চায় ডিসেম্বরে যত দ্রুত সম্ভব এসব আবেদন নিষ্পত্তি করতে, যাতে আফগানরা জার্মানিতে প্রবেশ করতে পারেন। এই আফগান নাগরিকরা পূর্ববর্তী জার্মান সরকারের একটি শরণার্থী কর্মসূচির অংশ ছিলেন। তবে মে মাসে চ্যান্সেলর ফ্রেডরিখ মেটসো ক্ষমতা নেয়ার পর এই কর্মসূচি স্থগিত হওয়ায় তারা পাকিস্তানে আটকে পড়েন। কর্মসূচিতে থাকা কেউ কেউ জার্মান সশস্ত্র বাহিনীর সঙ্গে তালেবান বিরোধী অভিযানে যুক্ত ছিলেন, আবার কেউ কেউ ২০২১ সালে তালেবানের ক্ষমতায় ফেরার পর বিশেষ ঝুঁকিতে রয়েছেন। পাকিস্তান বছরের শেষ নাগাদ এই মামলাগুলোর সমাধানের সময়সীমা নির্ধারণ করেছিল, কিন্তু কিছু মামলা নতুন বছরে নিয়ে যেতে হতে পারে। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ৬৫০ জনকে নতুন সরকারের কারণে জার্মানিতে প্রবেশের অনুমতি দেয়া হবে না। পাকিস্তানে থাকা ব্যক্তিদের জার্মানিতে বসবাসের দাবি ত্যাগের বিনিময়ে অর্থ প্রস্তাবও দেওয়া হয়েছিল, তবে নভেম্বরের মধ্য পর্যন্ত মাত্র ৬২ জনই তা গ্রহণ করেছেন। এদিকে নভেম্বরে ২৫০টিরও বেশি মানবাধিকার সংস্থা উল্লেখ করেছে যে প্রায় ১৮০০ আফগান নাগরিক পাকিস্তানে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং তাদের জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যেই শুরু গাজার বিশ্ববিদ্যালয়ের ক্লাস। ২ বছর পর গাজায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে ফিরে এসেছেন। ইসরায়েলের অব্যাহত হামলায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ভবন ধ্বংস হয়ে গেছে, তবুও তা সত্ত্বেও শিক্ষক শিক্ষার্থীদের মনোবল শক্ত রয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুনরায় পাঠদান শুরু হয়েছে। ইসরায়েলের গোলাবর্ষণে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হলেও ক্লাস চলছে এবং সেখানে আশ্রয় নিয়েছে প্রায় ৫০০ পরিবার, যারা ইসরায়েলের হামলায় গৃহহীন হয়েছে। গাজার এই অবস্থা শিক্ষা ও গৃহহীনতার এক কঠিন মিশ্রণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আশ্রয় নেয়া আত্তাসিয়াম নামক এক ব্যক্তি জানান, তারা জাবালিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে এসেছেন, কারণ যাওয়ার আর কোনো জায়গা ছিল না। তবে তিনি বলেন, এটি একটি শিক্ষার স্থান হওয়া উচিত, আশ্রয় কেন্দ্র নয়। বিশ্ববিদ্যালয়ে পুনরায় কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ইউনেস্কোর হিসেব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজার অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। প্রথম বর্ষের মেডিকেল শিক্ষার্থী ইউমনা আল বাবা বলেন, তিনি একটি সম্পূর্ণ সুবিধা সম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখতেন, তবে বর্তমান পরিস্থিতি তার কল্পনার মতো নয়। তবুও তিনি আশাবাদী, কারণ তারা শূন্য থেকে নতুন করে শুরু করছে। মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা গাজার শিক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ইসরায়েলের এই হামলাকে স্কলাস্টিসাইড বা শিক্ষা ব্যবস্থার ধ্বংস হিসেবে চিহ্নিত করেছেন। এর ফলে প্রায় ২ বছর ধরে ৭,৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। নতুন পরিসংখ্যানে জানা যায়, গাজায় ৪৯৪টি স্কুল ও বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৩৭টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া ১২,৮০০ শিক্ষার্থী এবং ৭৬০ জন শিক্ষক নিহত হয়েছেন এবং ১৫০ জন শিক্ষাবিদও প্রাণ হারিয়েছেন। মধ্যপ্রাচ্যের আকাশে রজবের চাঁদ, জানা গেল রোজার সম্ভাব্য তারিখ। মধ্যপ্রাচ্যের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ থেকে ২ মাস পরে রমজান শুরু হবে।
এবার যদি রজব মাসটি 29 এবং শাবান মাসটি 30 দিনে হয়, তাহলে পবিত্র রমজান মাস আসতে আর মাত্র 60 বা 61 দিন বাকি থাকবে। সবশেষে চাঁদ দেখে রমজান শুরুর দিন চূড়ান্ত হবে। গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর 18 ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। যদি এমনটি হয়, তাহলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজানের প্রথম দিন হবে 19 ফেব্রুয়ারি। কিন্তু যদি চাঁদ দেখা না যায়, তাহলে পবিত্র এই মাস শুরুর দিন একদিন পিছিয়ে যাবে। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, রোববার 21 ডিসেম্বর ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। সেই বৈঠকের পর বাংলাদেশের রজবে চাঁদ দেখা গিয়েছে কিনা তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। গোপনে ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইসরায়েলের কুখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে প্রায় $2.3 বিলিয়ন অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত ইউএই। ফরাসি অনুসন্ধানী গণমাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন এই তথ্য প্রকাশ করেছে। খবর মিডল ইস্ট আই। প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে অস্ত্র বিক্রির ঘোষণা দিলেও ক্রেতা দেশের নাম গোপন রেখেছিল এলবিট সিস্টেমস। ইন্টেলিজেন্স অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সেই ক্রেতা দেশটি সংযুক্ত আরব আমিরাত। এলবিট সিস্টেমস ইসরায়েলের অন্যতম শীর্ষ সামরিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। তারা উন্নত মানের ড্রোন প্রযুক্তি, বিমান ভিত্তিক সেন্সর ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। প্রতিবেদন অনুযায়ী ইউএই এলবিটের জে মিউজিক নামের অত্যাধুনিক বিমান সুরক্ষা ব্যবস্থা কিনেছে। এই প্রযুক্তি লেজার ভিত্তিক সিস্টেমস ব্যবহার করে ভূমি থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করতে সক্ষম। চুক্তির আওতায় এসব সিস্টেম ইউএই এর ভেতরে উৎপাদন করা হবে, যা একটি যৌথ প্রকল্প হিসাবে বাস্তবায়িত হবে। জানা গেছে, এর মধ্যেই ইসরায়েলি সরকার অনুমোদন পেয়েছে চুক্তিটি। ফরাসি গণমাধ্যম জানিয়েছে, চুক্তিটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে 8 বছর। এটি ইসরায়েলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানি চুক্তি। তবে প্রতিরক্ষা প্রযুক্তির সংবেদনশীলতার কারণে চুক্তির বহু তথ্য এখনও গোপন রাখা হয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অক্সফাম এই চুক্তির তীব্র সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, এ ধরনের অস্ত্র বিক্রি বেসামরিক জনগণের ক্ষতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সহায়তা করতে পারে। এদিকে আমিরাতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন মিলিশিয়াকে সমর্থন দিয়ে আসছে, যারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। এর মধ্যে সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্সেস অন্যতম। গাজায় দুর্ভিক্ষ নেই, তবে পরিস্থিতি সংকটাপন্ন, বললেন জাতিসংঘ। ইসরায়েলের বর্বরতায় স্থবির হয়ে পড়া গাজা অঞ্চলে দুর্ভিক্ষ কেটে গেছে বলে জানিয়েছে বৈশ্বিক খাদ্য সংকট পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন আইপিসি। তবে সামনে আরও বাজে পরিস্থিতি আসন্ন ভেবে শঙ্কা দেখছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার 19 ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির পর মানবিক ও বাণিজ্যিক খাদ্য সরবরাহ কিছুটা বাড়ে, পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে আইপিসি সতর্ক করে বলেছে, যদিও দুর্ভিক্ষ আপাতত কাটিয়ে ওঠা গেছে, তবুও গাজার পরিস্থিতি এখন অত্যন্ত সংকটপূর্ণ। সংস্থাটি জানিয়েছে, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যদি আবারও যুদ্ধ শুরু হয় এবং মানবিক ও বাণিজ্যিক সরবরাহ বন্ধ হয়, তাহলে 2026 সালের এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত পুরো গাজা উপত্যকা পুনরায় দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়তে পারে। 4 মাস আগে সংস্থাটি জানিয়েছিল, গাজায় প্রায় 5,14,000 মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 1/4 দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্যে। সেই সময়ে সেই মূল্যায়ন ইসরায়েল প্রত্যাখ্যান করেছিল। গাজার দুর্ভিক্ষ কেটে যাওয়ার কথা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দুর্ভিক্ষের আশঙ্কা আপাতত নেই, তবে পরিস্থিতির উন্নতি ভীষণভাবে অনিশ্চিত। তিনি বলেন, এখন অনেক বেশি মানুষ ন্যূনতম খাদ্য পাচ্ছে না, চাহিদা অনুযায়ী সরবরাহ আসছে না। তবে আগের বারের মতো এবারও এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর অধীনস্থ সহায়তা সমন্বয়কারী সংস্থা কোগাট দাবি করেছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে প্রতিদিন 600 থেকে 800টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। এর প্রায় 70% খাদ্যপণ্য। তবে হামাসকে এই দাবি অস্বীকার করে জানিয়েছে, প্রতিদিন 600 ট্রাক গাজায় প্রবেশ করছে। এই তথ্য সঠিক নয়।
বাস্তবে এর চেয়ে অনেক কম সহায়তা পৌঁছাচ্ছে। শুক্রবার আইপিসির প্রতিবেদন প্রত্যাখ্যান করে কোগাট অভিযোগ করে সংস্থাটি ভূমির বাস্তব চিত্র ভুলভাবে উপস্থাপন করেছে। কোগাটের দাবি, প্রতিবেদনের তথ্য সংগ্রহে গুরুতর ঘাটতি রয়েছে এবং এমন কিছু সূত্রের উপর নির্ভর করা হয়েছে যা গাজায় প্রবেশ করার মানবিক সহায়তার পূর্ণ চিত্র তুলে ধরে না।